পোল্ট্রি ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রাণী সম্পদ সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সাবসেক্টর। মূলত হাঁস, মুরগি এবং টার্কির মতো গৃহপালিত পাখিদের পোল্ট্রি হিসেবে বিবেচনা করা হয়। ইউএসডিএর একটি তথ্যসূত্রে পূর্বে এই সেক্টরটিতে অনেক ঘাটতি থাকলেও 2019 সালে এই সেক্টরটি থেকে দেশের 36% আমিষের চাহিদা পূরণ হয়। ঘরোয়া পরিবেশে পালন করা যায় বিধায় বাংলাদেশের অনেকেই পোল্ট্রি ব্যবসা করে লাভবান হচ্ছে। এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও নারী ক্ষমতায়নে এই সেক্টরটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল BPICC এর একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি দেশের জিডিপিতে 1.5 থেকে 1.6% কন্ট্রিবিউট করছে। এছাড়া এই সেক্টরটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় 60 লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাংলাদেশের গ্রামীণ পরিবেশে অনেক আগে থেকে হাঁস মুরগির খামার করার প্রচলন ছিল। তবে 1960-এর দশকে মডার্ন ব্রিড এবং ইকুইপমেন্ট আমদানির মাধ্যমে বাংলাদেশে আধুনিক পোল্ট্রি ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। 1954 সালে এগস অ্যান্ড হেন্স কোম্পানিটির হাত ধরেই প্রথমবারের মতো কমার্শিয়াল ফার্ম প্রতিষ্ঠিত হয়। পরবর্তী দশকের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে পুরো দমে পোল্ট্রির ব্যবসা ধীরে ধীরে গ্রো করতে শুরু করে। তখন থেকে 80-র দশক পর্যন্ত এই গ্রোথ কিছুটা ধীরস্থির হলেও 90-এর দশক থেকে বেসরকারি কোম্পানি এবং এনজিওগুলো কার্যক্রম শুরু করলে এই ইন্ডাস্ট্রির গ্রোথ প্রতিনিয়ত বাড়তে থাকে। পূর্বে সম্পূর্ণ আমদানি নির্ভর থাকলেও মাত্র 30 বছরের মধ্যে বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। হাঁস, মুরগি, কোয়েল, কবুতর এবং টার্কি বাংলাদেশের প্রধান কিছু পোল্ট্রি প্রোডাক্ট। এদের মধ্যে শুধুমাত্র মুরগির আরও 4টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে। সেগুলো হলো ব্রয়লার, লেয়ার, সোনালী এবং দেশি। লাইট ক্যাসেলের একটি তথ্যসূত্রে বাংলাদেশে 58%-এরও বেশি ব্রয়লার প্রজাতির মুরগি রয়েছে। রিপোর্টটির আরেকটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশে 53,000-এর বেশি ব্রয়লার ফার্ম রয়েছে। দেশের মোট মুরগির 28% রয়েছে সোনালী মুরগির অধীনে। এছাড়া মোট মুরগির 8%-এর বেশি রয়েছে লেয়ার প্রজাতির মুরগির অধীনে। এই প্রজাতির মুরগিগুলো মূলত ডিম উৎপাদনের জন্য পালন করা হয়। বর্তমানে বাংলাদেশে 18,000-এর বেশি লেয়ার ফার্ম রয়েছে। সারা দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত মোট 1550 কোটি ডিমের 1250 কোটি ডিম বা প্রায় 81% আসে লেয়ার মুরগি থেকে। বাকি 300 কোটি ডিম উৎপাদিত হয় সোনালী মুরগি থেকে। বিভিন্ন ডিলাররা এ সকল লেয়ার ফার্মগুলো থেকে ডিম কিনে এনে ট্র্যাডিশনাল মার্কেট, পাইকারি ব্যবসায়ী এবং অনলাইন পাইকারদের কাছে বিক্রি করে। সবশেষে এই ইন্ডাস্ট্রিতে দেশি জাতের মুরগি রয়েছে প্রায় 6%, যা দেশের সাধারণ গ্রামাঞ্চলে মানুষের বাসাবাড়ির আঙিনায় পালন করা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করার ফলে এই প্রজাতির মুরগির দামও অন্যান্য প্রজাতির তুলনায় বেশি হয়ে থাকে। এছাড়া টার্কি এবং হাঁসও বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত। 2002 সালে বাংলাদেশের সর্বপ্রথম টার্কির উৎপাদন শুরু হলেও এই প্রজাতিটির জনপ্রিয়তা শুরু হয় 2016 সাল থেকে। 2019 সাল পর্যন্ত টার্কি খামার করে অনেক ব্যবসায়ী লাভবান হলেও অস্থিতিশীল বাজার মূল্য এবং সঠিক বিপণন পরিকল্পনার অভাবে 2020 সালে অনেক খামারই টার্কি ব্যবসা বন্ধ করে দেয়। ফলে বর্তমানে টার্কি খামারের সংখ্যা 5,000টি থেকে কমে মাত্র 400-তে নেমে এসেছে। এছাড়া বর্তমানে দেশে বাণিজ্যিক হাঁসের ফার্মের সংখ্যা 6,500-টিরও বেশি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি তথ্যসূত্রে বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত পোল্ট্রি ফার্মের সংখ্যা 90,000টি। এছাড়া আরও অসংখ্য অনিবন্ধিত ফার্মও রয়েছে। এই ফার্মগুলোকে মূলত বড় আকারের বাণিজ্যিক ফার্ম, মাঝারি এবং ছোট আকারের ফার্ম এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3 ভাগ ছাড়াও রয়েছে প্যারেন্ট স্টক ফার্ম, যেখানে প্যারেন্ট বা ব্রিডার মুরগি পালন করা হয়। পরবর্তীতে এসব ব্রিডার মুরগি থেকে বাচ্চা উৎপাদন করে সাধারণ ফার্মগুলোতে সরবরাহ করা হয়। BPICCর তথ্যসূত্রে বাংলাদেশে 216টি প্যারেন্ট স্টক ফার্ম আছে। এর মধ্যে 100টি নিবন্ধিত ফার্ম প্রতি সপ্তাহে মোট 1,48,00,000 বাচ্চা মুরগি উৎপাদন করে, যাকে DOC বা ডে ওল্ড চিকেনও বলা হয়। অন্যদিকে প্যারেন্ট স্টক ফার্মগুলোর জন্য দেশে থাকা 18টি গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম থেকে ব্রিডার সরবরাহ করা হয়। এই কোম্পানিগুলো সাধারণত USA, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে গ্র্যান্ড প্যারেন্ট মুরগি আমদানি করে। বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রির কয়েকটি বড় প্লেয়ারদের মধ্যে রয়েছে কাজী ফার্মস, নরিশ, প্যারাগন, আফতাব জিপি লিমিটেড এবং কোয়ালিটি। বর্তমানে কাজী ফার্মস বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রির মার্কেট লিড করছে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় 1996 সালে, তবে 1997 সাল থেকেই তারা প্যারেন্ট চিকেন এবং 2004 সাল থেকে গ্র্যান্ড প্যারেন্ট চিকেন উৎপাদন শুরু করে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশে গ্র্যান্ড প্যারেন্ট ও প্যারেন্ট মুরগির সবচেয়ে বড় প্রোডিউসার।
লাইট ক্যাসেলের একটি রিপোর্ট অনুযায়ী কাজী ফার্মস বাংলাদেশের 34% ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্টের মালিক এবং মার্কেট লিডার হয় কাজী ফার্মই প্রতি সপ্তাহে মার্কেটে মুরগির বাচ্চার দাম কত হবে তা নির্ধারণ করে দেয়। প্যারেন্ট ও গ্র্যান্ড প্যারেন্ট ছাড়াও কাজী ফার্মস লেয়ার মুরগির 20% মার্কেট শেয়ার ধরে রেখেছে। তাছাড়া প্রসেসিং এবং স্লটারিং সেগমেন্টেরও সবচেয়ে বড় প্লেয়ার কাজী ফার্মস। পোলট্রি ইন্ডাস্ট্রির সাপোর্টিং বিজনেস হিসেবে রয়েছে মুরগির খাবার প্রস্তুতকারী ফিড মিল ও মেডিসিন কোম্পানিগুলো। বিপিআইসিসির একটি তথ্যসূত্রে বাংলাদেশে 94টি নিবন্ধিত ও 200টির মতো অনিবন্ধিত ফিড মিল আছে। 2019 সালে দেশে মোট 70 লক্ষ মেট্রিক টন ফিড প্রস্তুত করা হয়, যার মধ্যে 50 লক্ষ মেট্রিক টন এই ফিড মিলগুলো থেকে কমার্শিয়ালি প্রস্তুত করা হয়। এছাড়া বাকি 20 লক্ষ মেট্রিক টন ফিডের জন্য হোমমেড মিক্স ব্যবহার করা হয়। এই খাতে 30টি ঔষধ কোম্পানিও রয়েছে যারা মুরগির বিভিন্ন টিকা ও ঔষধ সরবরাহ করে। এর পাশাপাশি পোলট্রির বাই প্রোডাক্ট হিসেবে প্রচুর পরিমাণে জৈব সার, বায়োগ্যাস এবং বিদ্যুৎ পাওয়া যায়। পোলট্রির বিষ্ঠায় অধিক পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম থাকায় এটি জমির উর্বরতা বৃদ্ধি এবং বায়োগ্যাস উৎপাদনে বেশি ব্যবহৃত হয়। পোলট্রি ইন্ডাস্ট্রির গ্রোথ বাংলাদেশের প্রোটিনের ঘাটতি পূরণে বিশেষ অবদান রাখছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে একজন মানুষের প্রতি বছর অন্তত 104টি ডিম খাওয়া উচিত। 2019 সালে জনপ্রতি বার্ষিক ডিম খাওয়ার এই লক্ষ্যমাত্রাটি পূরণ করতে সক্ষম হয় বাংলাদেশ। এছাড়া বিপিআইসিসির একটি তথ্যসূত্রে বর্তমানে পুরো দেশ জুড়ে প্রতিদিন মোট 4,89,00,000 ডিম কমার্শিয়ালি উৎপাদন করা হয়, যা বছরে হিসাব করলে দাঁড়ায় 1785 কোটি ডিম। তবে এই সংখ্যাটি 2010-11 অর্থ বছরে ছিল মাত্র 608 কোটি, অর্থাৎ বিগত 10 বছরে ডিম উৎপাদন প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ডিএলএস এর লাইভস্টক ইকোনমি রিপোর্ট 2020-21 অনুযায়ী একজন মানুষের প্রতিদিন কমপক্ষে 120 গ্রাম মাংস খাওয়া উচিত, যেখানে বাংলাদেশের প্রত্যেকের জন্য 136.18 গ্রাম মাংস অ্যাভেলেবেল আছে এবং শুধু পোলট্রি মাংসেরই বাৎসরিক কনজাম্পশন জনপ্রতি 6.7 কেজি। এছাড়া দেশে প্রতিদিন মোট 3,340 মেট্রিক টন পোলট্রি মাংস কনজিউম করা হয়, যা বছরে দাঁড়ায় 1.26 মিলিয়ন মেট্রিক টন। বিপিআইসিসির একটি তথ্যসূত্রে দেশের পোলট্রি ইন্ডাস্ট্রি প্রতি বছর 12 থেকে 15% হারে গ্রো করছে। দেশের পোলট্রি ইন্ডাস্ট্রি প্রত্যক্ষভাবে 25 লক্ষ এবং পরোক্ষভাবে 35 লক্ষ লোকের কর্মসংস্থান করেছে, যার 40%ই নারী। করোনা মহামারী চলাকালীন মানুষের আয়ের পাশাপাশি একই সাথে মুরগির চাহিদাও কমতে থাকে। এছাড়া ফিডের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সয়াবিনের 40%, ভুট্টার 50 থেকে 60% আমদানি করতে হয়। মহামারীর ফলে এই আমদানিও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়, যার প্রেক্ষিতে 2020 সালের শুধু এপ্রিল থেকে জুন মাসে এক দিনের মুরগির বাচ্চা, ডিম, মাংস এবং মুরগির খাবারের উৎপাদন কমে যথাক্রমে 45, 28, 45 এবং 40%। অন্যদিকে সে সময়ে মুরগির মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গুজবের কারণে পোলট্রি কনজাম্পশন কমে যায় এবং পুরো ইন্ডাস্ট্রিতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। বিপিআইসিসির তথ্যসূত্রে এ সময় ইন্ডাস্ট্রিতে মোট 7,000 কোটি টাকার ক্ষতি হয় এবং প্রায় 25 থেকে 30% ব্যবসায়ী তাদের ওয়ার্কিং ক্যাপিটাল হারায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে এই ইন্ডাস্ট্রি দ্রুত আগের অবস্থায় ফিরে আসে এবং এক্ষেত্রে সরকারের প্রদত্ত প্রণোদনা বেশ কার্যকরী ভূমিকা পালন করেছে। 2020 সালে বাংলাদেশ সরকার 6,20,000 খামারিকে 700 কোটি টাকার প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। 2021 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 70% পোলট্রি ব্যবসায়ী 10 থেকে 22,000 টাকা পর্যন্ত প্রণোদনা সংগ্রহ করেছে। বাংলাদেশের পোলট্রি ইন্ডাস্ট্রিতে বর্তমানে শিক্ষিত উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের ইয়াং জেনারেশনের অনেকেই এখন পড়াশোনা শেষে বেকার না থেকে বরং পোলট্রি ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে আয় করছে। ফ্রন্টিয়ার সিনের একটি তথ্যসূত্রে প্রায় 93% লেয়ার মুরগির খামারি এবং 78%-এর বেশি ব্রয়লার মুরগির খামারিদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। শিক্ষিত খামারিরা আধুনিকভাবে তাদের খামার পরিচালনা, সঠিকভাবে ফিড প্রদান এবং প্রয়োজনীয় ওষুধের যোগান দিতে পারে। ফলশ্রুতিতে তারাও বেশ লাভবান হচ্ছে এবং ইন্ডাস্ট্রিও প্রতিনিয়ত গ্রো করছে। ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে সুপার শপে বিভিন্ন ব্র্যান্ডের মুরগি গ্রেডিংয়ের মাধ্যমে সেল করা হয়। আমাদের দেশে এখনও পোলট্রি প্রোডাক্টের জন্য তেমন কোনো এস্টাবলিশড ব্র্যান্ড না থাকলেও গত কয়েক বছরে বেঙ্গল মিট পোলট্রি এবং মিট প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করেছে। এছাড়াও প্রোটিন মার্কেট, রয়্যাল মিটের মতো কিছু স্টার্টআপও অনলাইনে তাদের ব্র্যান্ডেড পোলট্রি প্রোডাক্ট, মিট এবং মাছও বিক্রি করছে। বাংলাদেশের পোলট্রি ফার্মিংয়ের টেকনোলজির ব্যবহার দেশের ওভারঅল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। দেশের বড় বড় পোলট্রি ফার্মগুলোতে হ্যাচিং মেশিন, ব্রডার্স, ক্লিনিং অ্যান্ড এগ কালেক্টিং রোবটের ব্যবহার, টেম্পারেচার কন্ট্রোল ইকুইপমেন্ট, ড্রিপিং ওয়াটারিং সিস্টেম এবং রিসাইক্লিং ডিভাইসগুলোর ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে।
বাংলাদেশের আবহাওয়া পোল্ট্রি বা অন্যান্য পশুপালনের জন্য বেশ উপযুক্ত। এদেশে গ্রামীণ পরিবেশে অতিরিক্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া সহজেই পোল্ট্রি পালন করা যায়। এই ধরনের ফার্মগুলো থেকে মোট ব্রয়লার মুরগির 40% উৎপাদন করা হয়, যা গ্রামীণ মানুষকে খামার করে স্বাবলম্বী হতে সাহায্য করার পাশাপাশি দেশের চাহিদাও পূরণ করছে। দ্য ডেইলি স্টারের একটি তথ্যসূত্রে 2020 সালে বাংলাদেশের রেস্টুরেন্ট এবং ফুড চেইনের পরিমাণ দাঁড়ায় 4 লক্ষেরও বেশি। দি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে 2020-এর একটি তথ্যসূত্রে মাত্র 1 দশকের মধ্যে এসব রেস্টুরেন্টের সংখ্যা 59% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে কাস্টমাররা চিকেন আইটেমই বেশি প্রিফার করে থাকে, যার ফলে প্রতিনিয়ত রেস্টুরেন্ট বৃদ্ধি এবং এসব রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে পোল্ট্রি ব্যবহার হওয়ায় সম্পূর্ণ পোল্ট্রি ইন্ডাস্ট্রির গ্রোথে বেশ প্রভাব ফেলেছে। বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে প্রতি বছরই ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ছে। বিপিআইসিসির একটি তথ্যসূত্রে 80-র দশকেও পোল্ট্রিতে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র 1500 কোটি টাকা, যা বর্তমানে 35,000 কোটি টাকায় পৌঁছেছে। ধারণা করা হচ্ছে এই বিনিয়োগের পরিমাণ আগামী 10 বছরে দ্বিগুণ হবে। এই পরিমাণে ইনভেস্টমেন্টের ফলে পোল্ট্রি ইন্ডাস্ট্রিও প্রতিনিয়ত গ্রো করছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ক্যাম্পেইন এই পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। 2009 সালে চালু হওয়া আমার বাড়ি আমার খামার প্রকল্পটি গ্রামাঞ্চলে পোল্ট্রি ইন্ডাস্ট্রি উন্নয়নে বিশেষ অবদান রাখে। আমার বাড়ি আমার খামারের অফিসিয়ালদের মতে এই প্রকল্পের মাধ্যমে 2019 সাল পর্যন্ত 13 লক্ষের বেশি পরিবারে পারিবারিক খামার গড়ে তোলা হয়েছে। বাংলাদেশে অন্যান্য প্রোটিন ফুডের চাইতে পোল্ট্রির মাংসের মূল্য তুলনামূলকভাবে কম। বিগত কয়েক বছরে প্রতি কেজি ব্রয়লার মুরগির মাংসের দাম 110 থেকে 170 টাকার ভেতরে ওঠানামা করছিল, আর এই 1 কেজি পোল্ট্রির মাংস একটি মাঝারি পরিবারের 2 বেলার খাবারের জন্য যথেষ্ট। অন্যদিকে কিছু কম দামি মাছ বাদে এই দামে বিফ, মাটন বা মাছের মতো প্রোটিন ফুড বাজারে অ্যাভেলেবেল না। ফলশ্রুতিতে পোল্ট্রি মুরগির কনজাম্পশন বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডাস্ট্রিও সমানতালে গ্রো করেছে। ভাইরাসের আক্রমণে বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রির গ্রোথ বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয়। 2007, 2009, 2011 এবং 2017 সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর সংক্রমণে দেশের অনেক মুরগি আক্রান্ত হয়, ফলে দেশের পোল্ট্রি কনজাম্পশনও ফল করে। সে সময় মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় 5,500 কোটি টাকা এবং দেশের প্রায় অর্ধেক খামারই বন্ধ হয়ে পড়ে। এ ধরনের রোগ সংক্রমণের সম্ভাবনা পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে সবসময় থাকে, কিন্তু এর প্রতিরোধের জন্য তৈরি বেশিরভাগ ভ্যাকসিনই আমদানি নির্ভর। এদিকে বাংলাদেশে প্রাণী সম্পদ নিয়ে গবেষণা ও সমস্যা নিরসনে নিয়োজিত সংস্থা বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এখনও খুবই স্বল্প পরিমাণে ভ্যাকসিন লোকালি প্রডিউস করতে পারে। এছাড়া বাংলাদেশে এখনও মাত্র একটি টেস্টিং ল্যাব রয়েছে, যা দেশের এত বড় একটি ইন্ডাস্ট্রির চাহিদা পূরণের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পোল্ট্রির ফিডের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সয়াবিন, ভুট্টা, পাম অয়েল এবং চালের তুষ বাংলাদেশের মৌসুমি ফল হওয়ায় বেশিরভাগ সময়ই এগুলো ভারত, চায়না এবং দক্ষিণ আমেরিকা থেকে আমদানি করতে হয়। 2019 সালে দেশের চাহিদার 36% সয়াবিনই আমদানি করতে হয়েছিল। এছাড়া ভুট্টা আমদানি করতে হয়েছিল প্রায় 50 থেকে 60%। আমদানির উপর এত বেশি নির্ভরতার ফলে নিয়মিত ফিড উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। বিপিআইসিসির একটি তথ্যসূত্রে বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রির 40%ই বিদেশি কোম্পানিগুলো দ্বারা নিয়ন্ত্রিত, যার একটি বড় অংশ 7টি বিদেশি কোম্পানির অধীনে। এ ধরনের কোম্পানিগুলো সাধারণত বিদেশ থেকে কম ইন্টারেস্টে লোন নিয়ে অপারেট করতে পারে, যেখানে দেশি ফার্মগুলোকে ব্যাংক থেকে অতিরিক্ত ইন্টারেস্টে ঋণ নিতে হয়। তাই বিদেশি কোম্পানিগুলো সহজেই বাংলাদেশের ডমিনেন্স সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যার মাসুল গুনতে হচ্ছে দেশি কোম্পানি এবং স্থানীয় উদ্যোক্তাদের। ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে 2007 সালে বাংলাদেশের লোকাল এন্টারপ্রেনারদের পরিচালিত পোল্ট্রি ফার্মের সংখ্যা ছিল 1,50,000, যে 2017 সাল নাগাদ মাত্র 70,000-এ নেমে এসেছে। বিদেশি কোম্পানিগুলো সহ দেশের বড় কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রির সিংহভাগ নিয়ন্ত্রিত হয়। এই কোম্পানিগুলো বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একদিনের বাচ্চার দাম, ফিডের দাম, এমনকি মুরগির খুচরা দামও নির্ধারণ করে দেয়। ফলশ্রুতিতে ছোট ও মাঝারি আকারের খামারিরা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। 2020 থেকে 2027 সাল পর্যন্ত গ্লোবাল হালাল ফুড ইন্ডাস্ট্রি 10.83% হারে গ্রো করবে বলে ধারণা করা হচ্ছে। হালাল খাদ্যের সবচেয়ে বড় মার্কেটটি রয়েছে সৌদি আরবে। তারপর যথাক্রমে মালয়েশিয়া, ইউএই, ইন্দোনেশিয়া এবং মিশরও এই তালিকার অন্তর্ভুক্ত। বিশ্বজুড়ে হালাল খাবারের মার্কেট ইতোমধ্যে $1.17 ট্রিলিয়ন পৌঁছেছে। টিবিএস নিউজের একটি তথ্যসূত্রে দেশে বর্তমানে 100টি কোম্পানি আছে যারা 700টির মতো বিভিন্ন হালাল পণ্য উৎপাদন করছে। 2020-21 অর্থবছরে বাংলাদেশ মোট $1 বিলিয়ন হালাল ফুড এবং কসমেটিক্স পণ্য রপ্তানি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি তথ্যসূত্রে প্রায় $10 বিলিয়ন হালাল খাবার এক্সপোর্টের অপরচুনিটি রয়েছে বাংলাদেশের সামনে।
এছাড়াও 2020 সালে বিশ্বে অর্গানিক মিটের মার্কেট সাইজ ছিল $7.26 বিলিয়ন, যা প্রতি বছর 5.6% হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিএসটিআই যদি দেশে হালাল ও অর্গানিক ফুডের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয়, তাহলে দেশের ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট চেইন এবং 5-স্টার হোটেলগুলোর জন্য ইম্পোর্ট নির্ভর না থেকে লোকালি র ম্যাটেরিয়াল সোর্সিং করতে পারবে এবং এক্সপোর্টও আরও বাড়বে। সম্প্রতি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা 2টি নতুন প্রজাতির মুরগি ডেভেলপ করেছে, যেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মুরগি থেকে বেশি। তাই এই প্রজাতির মুরগির পালনে তেমন কোনো ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়বে না। এছাড়া দ্য বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট 2018 সাল থেকে আরেকটি নতুন প্রজাতির মুরগির এক্সপেরিমেন্টাল প্রোডাকশন শুরু করে, যার স্বাদ দেশি মুরগির মতো এবং এই প্রজাতির মুরগি কমার্শিয়ালিও প্রডিউস করা সম্ভব। গবেষণার মাধ্যমে এই ধরনের আরও নতুন ব্রিড ডেভেলপ করা গেলে এবং মুরগি খামারিদের কাছে পৌঁছে দেওয়া গেলে সেটি বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ইম্প্যাক্ট ফেলবে। বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে গ্রোথ হরমোনের ব্যবহার বেশ প্রচলিত। এ ধরনের গ্রোথ হরমোন ব্যবহৃত পোল্ট্রি খাওয়ার ফলে মানুষের মাঝে বিভিন্ন হেলথ ইস্যু থেকে শুরু করে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। এই ইন্ডাস্ট্রির গ্রোথে এ ধরনের গ্রোথ হরমোনের ব্যবহার কমিয়ে আনা দরকার। এছাড়া বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি ইম্পোর্টেড ভ্যাকসিনের উপর নির্ভরশীল। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত শুধু 2,50,000 ভ্যাকসিন প্রস্তুত করেছে। বাংলাদেশে ভ্যাকসিন প্রস্তুত করার সুযোগ সুবিধা আরও উন্নত করা হলে তা বৈদেশিক আমদানির উপর নির্ভরশীলতা কমাতে অনেকটাই সহায়তা করবে। বাংলাদেশে ব্রয়লার এবং লেয়ার খামারিরা পর্যাপ্ত ঋণ সুবিধার অভাবে অনেক ছোট ও মাঝারি খামারি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। খামারিদের জন্য আরও কম সুদে এবং ঝামেলাবিহীনভাবে ঋণ প্রদান করা গেলে এই সেক্টরের খামারিরা আরও বিকাশ করতে পারবে। এছাড়া ভাইরাসের আক্রমণ, সিন্ডিকেটের শিকার, উচ্চ সুদের কারণে অনেক ছোট ও মাঝারি খামারি একটা সময় পোল্ট্রি ব্যবসা ছেড়ে দেয়। এসব ফার্ম বন্ধ হয়ে গেলে দেশের গ্রামীণ অর্থনীতিতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সরকারের কাছ থেকে পোল্ট্রি ব্যবসায়ীদের জন্য ভর্তুকির ব্যবস্থা করা হলে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সুবিধা হবে। অন্যদিকে বাংলাদেশে পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় পশুখাদ্যের দামের তারতম্য দেখা যায়। যদিও বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাটে ভুট্টা উৎপাদন করা হয় এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সয়াবিন চাষ করা হয়। এসব এলাকার চাষিদের সাবসিডি দেওয়ার মাধ্যমে ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বাড়ানো গেলে ফিডের কাঁচামালে বাংলাদেশের এক্সপোর্ট নির্ভরশীলতা কমতে পারে এবং পশুখাদ্যের দামও কমে আসবে। বাংলাদেশে আধুনিকভাবে পোল্ট্রি উৎপাদন শুরু হলেও এখনও অনেক প্রযুক্তি দেশে চালু হয়নি। যেমন ফার্মে এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফার্মের এনভায়রনমেন্ট মনিটরিং এবং অ্যাডজাস্ট করা সম্ভব। এছাড়া রোবোটিক্স ব্যবহারের মাধ্যমে কোনো লেবার খরচ ছাড়াই ক্লিনিং, স্যানিটাইজিং এবং ডিম সংগ্রহের মতো রিপিটেটিভ কাজগুলো সহজেই করা সম্ভব হবে। এ সকল প্রযুক্তি রুরাল এরিয়ার ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া গেলে বাংলাদেশের ফার্মগুলো আরও এফিশিয়েন্টলি উৎপাদন এবং পরিচালনা করতে পারবে।